হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ শিশির ভাই, কিছু টাকা ধার দরকার ছিল। কি? আপনি তো টাকা দেন না ভাই, রিটার্ন তো দেন না। আরে না না ভাই, দিয়ে দিব, সময় মতো দিয়ে দিব ভাই। হ্যাঁ, ইমার্জেন্সি দরকার ছিল ভাই বেশি। দেখেন না কি করা যায়। ঠিক আছে, বিকাশ নাম্বার দেন, দিচ্ছি। হ্যালো ভাই, কি অবস্থা? 2 সপ্তাহ তো হয়ে গেল, টাকা দিবেন না? হ্যাঁ ভাই, আমি ম্যানেজ করতেছি। ম্যানেজ করতেছেন মানে? আপনি তো টাকা দেওয়ার কথা ছিল আরো আগে। ম্যানেজ করতেছি ভাই, একটু টাইম লাগবে। আমি আপনাকে আর্লি করে জানাচ্ছি। ঠিক আছে ভাই, আর্লি জানান, দেখেন কি করেন, কি করবেন। এই ঘটনাটির মতোই প্রাত্যহিক জীবনে কিন্তু আমার আপনার সাথে সবার সাথে ঘটে যাচ্ছে এমন ঘটনা, ঠিক না? আপনি আপনার বন্ধুকে বিশ্বাস করে টাকা দিচ্ছেন, কিন্তু সে সঠিক টাইমে টাকা ফেরত দিচ্ছে না। এম আই রাইট? এই ঘটনাগুলো কেন ঘটে এবং এই ঘটনাগুলো ঘটার পিছনের কারণগুলো কি এবং এই ঘটনাটাগুলো কারা ঘটায়, মেনলি কেন, এটা কি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত? আমার দীর্ঘ অফিসিয়ালি 6 বছরের অভিজ্ঞতা এবং আনঅফিসিয়ালি 10 বছরের অভিজ্ঞতা থেকে এই ঘটনাগুলোরই ময়নাতদন্ত করব আজকের এই ভিডিওটিতে। টাকা ধার নিয়ে টাকা ফেরত না দেওয়ার অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে তার কাছে সত্যিই টাকা না থাকা। সে টাকা ধার নেওয়ার পর হতে পারে তার ফ্যামিলি প্রবলেম, হতে পারে তার ব্যবসায় লস হয়েছে, হতে পারে তার চাকরি চলে গেছে। এই সমস্ত কাহিনী যদি সত্যিই ঘটে থাকে তাহলে ভালো, কিন্তু বিভিন্ন মানুষ কিন্তু এগুলাকে অজুহাত হিসাবে দাঁড় করানোর চেষ্টা করে। টাকা ধার করে টাকা ফেরত না দেওয়ার অন্যতম আরেকটা কারণ হচ্ছে ইচ্ছা করে সময় নেওয়া। তার ক্ষমতা থাকার পরেও সে নির্দিষ্ট টাইমে টাকাটা আপনাকে ইচ্ছা করেই কিন্তু দেয় না। তার কারণ সে এই টাকাটা অন্য জায়গায় খাটাতে চায় বা তার কাছে রাখতে চায়। সেই টাকাতে ঠিকই প্রফিট করতে চায়, কিন্তু সে আপনাকে সে ভাগ দিতে চায় না। টাকা ধার করে ফেরত না দেওয়ার অন্যতম আরেকটা কারণ হচ্ছে ক্যাশ ফ্লো না থাকা কিংবা তার টাকা আটকে যাওয়া। অনেক জায়গায় অনেক ব্যবসায়ী টাকা লোন নিয়ে থাকে, কিন্তু সে ঠিক টাইমে হয়তো বা প্রোডাক্ট সেল করতে পারে না, অথবা তার জায়গা থেকে যে জায়গা থেকে পেমেন্ট আসার কথা সেই জায়গায় সে পেমেন্ট পায় না। সে কারণে কিন্তু সে ঠিক টাইমে আপনার টাকাটা ব্যাকও করতে পারে না। ভুলে গেছে, অনেকে এই রিজনটা বলে থাকে যে ভাই ভুলে গেছি টাকা দিতে, কিন্তু আসলে তার যদি সৎ উদ্দেশ্য থাকতো কিংবা যদি তার নিজের একটা পরিকল্পনা থাকতো আপনাকে টাকা ফেরত দেওয়ার, সে কিন্তু ঠিক টাইমে ঠিকই দিয়ে দিত। এই ভুলে গেছিটা আসলে কোনো একটা কারণ না, এটা একটা অজুহাত। কিছু মানুষ টাকা নেয় আপনার থেকে আসলে ইচ্ছাকৃতভাবে ফেরত না দেওয়ার উদ্দেশ্য নিয়ে। তাদেরকে যত কিছুই বলেন সে কিন্তু আপনাকে টাকা দিবে না, কারণ তার উদ্দেশ্যটাই হচ্ছে আপনার টাকাগুলো মেরে খাওয়া। কিছু মানুষের সিনড্রোম আছে যে বড় লোকদের থেকে টাকা নিলে আর দেওয়ার দরকার নেই। যেমন ধরেন আপনার বড়লোক ফ্রেন্ড থেকে যদি আপনি কিছু টাকা নেন, কিন্তু আপনার যদি নিয়ত থাকে যে দিবেন না, তাহলে কিন্তু আর দেওয়ার টেন্ডেন্সি থাকে না। ওই বড়লোক ফ্রেন্ডেরও মনে থাকে না, আপনিও ইচ্ছাকৃতভাবে দেন না। বড়লোক ফ্রেন্ড আপনাকে সুযোগ দেয় আর আপনি সেই সুযোগের অপব্যবহার করেন। নতুন ধারের মূলা। আপনার বন্ধু যখন আপনার কাছে টাকা চায়, সে কিন্তু আগে থেকেই অন্য জায়গা থেকে লোন নিয়ে রেখেছে। তো ওই নতুন একটা টাইম আসে যখন, তখন কিন্তু সে আপনাকে নক করে টাকা দেওয়ার জন্য। সে আগের লোন পরিশোধ করে আপনার টাকা দিয়ে। এভাবেই আপনার যখন টাইম আসে সে কিন্তু আরেকজনকেই মুরগি বানায়, এবং যদি মুরগি বানাতে না পারে তখন কিন্তু আপনার সাথে গড়িমসি করে। অনেকেই আপনার আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব থেকে টাকা নেয় যারা দুর্বল, যারা টাকা দেওয়ার পরে টাকা চাওয়ার কনফিডেন্স থাকে না অথবা ইচ্ছাকৃতভাবে চায় না, তাদের থেকেও কিন্তু সেই সুযোগটা অনেকে নিয়ে থাকে। কারণ তারা জানে টাকা ধার করার পর লজ্জায় সেই মানুষটা আর আপনার থেকে টাকা খুঁজবে না। এবার আসি, যারা টাকা ধার করে তারা কি আসলেই ইচ্ছাকৃতভাবে করে নাকি তারা পরিস্থিতির শিকার হয়? আমার লাস্ট 10 বছরের অভিজ্ঞতা থেকে আমার বাংলাদেশে ম্যাক্সিমাম যাদের সাথে আমার লেনদেন হয়েছে, আমার অভিজ্ঞতা বলে ম্যাক্সিমাম মানুষ পরিকল্পনা ছাড়া লোন নেয় এবং সেটা পরিশোধ করতে চাইলেও সেটা পারে না। ধরেন আমি একজনকে লোন দিলাম বিজনেস পারপাসে, সে ওই টাকাটা বিজনেস পারপাসে খরচ না করলে সে একটা মোটরসাইকেল কিনলো, জমি কিনলো, অথবা সে কোনো গাড়ি কিনলো। লোন যখন ফেরত দেওয়ার সময় আসবে তখন কিন্তু সে আপনাকে ঘুরাবে। তাহলে সে কী করলো? সে কিন্তু অসৎ উদ্দেশ্য নিয়ে আপনার থেকে লোনটা নিল। একজন মানুষ যদি সৎ উদ্দেশ্য নিয়ে লোন নেয় তাহলে কিন্তু আল্লাহ তাকে সাহায্য করে। এটা কিন্তু আমি বলি নাই, এটা কিন্তু হাদিসেই বলা আছে, আপনারা রিসার্চ করে নিন। আপনারা যারা এই পঞ্জি স্কিমে জড়িয়ে পড়ছেন, একদিকের টাকা আরেক দিকে দিচ্ছেন বা সাইকেলের মধ্যে পড়ে গেছেন, তারা আল্লাহর কাছে সৎ উদ্দেশ্য নিয়ে বসেন, আল্লাহ আপনাকে উদ্ধার করে দেবে ইনশাল্লাহ। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, ই কমার্স স্ক্যামে কিন্তু আমি অনেক টাকা হারিয়েছি, এবং অনেক টাকা যখন হারাইলাম তখন কিন্তু আমার মধ্যে রাতের বেলা ঘুম হয় না, বা হচ্ছে গিয়ে আমি টেনশন ছিলাম, জিনিসটা কিন্তু এরকম ছিল না কখনোই। কারণ টাকাগুলা আমার ইনকামের ছিল। আমি কিন্তু অন্যের টাকা নষ্ট করছি এই ধরনের পরিস্থিতিতে আমি কখনোই পড়ি নাই।
যত টাকাই গেছে সবগুলো নিজের টাকা গেছে। তবে আপনারা যারা এই পঞ্জি স্কিমে জড়িয়ে পড়ছেন, আমি রিকোয়েস্ট করব আমার ভাই ব্রাদার যারা আছেন সবাই এই পঞ্জি স্কিম থেকে বেরিয়ে আসেন। পঞ্জি স্কিম কিন্তু আমাদের সমাজে কারোর জন্যই ভালো না। আমাদের বাংলাদেশের বর্তমানে কিন্তু অর্থনীতির অবস্থা খুবই খারাপ। যারা ইনভেস্টমেন্টে যাচ্ছেন বা হচ্ছে যারা বিভিন্ন টাকা বিভিন্ন জায়গায় ইনভেস্ট করবেন ভাবতেছেন, খুবই সাবধান থাকবেন। আর আমাদের যেহেতু মানি ম্যানেজমেন্ট খুবই খারাপ, তারা আসলে মানি ম্যানেজমেন্টে যতটুকু স্ট্রং হওয়া যায় ট্রাই করবেন মানি ম্যানেজমেন্ট ভালো করার। আমরা সবাই কিন্তু চাই আমাদের একটা সুন্দর একটা ফিনান্সিয়াল প্ল্যান থাকুক, আমাদের সবার একদম আমরা যাতে সুন্দরভাবে একটা লাইফ লিড করতে পারি সেই পরিমাণ আমাদের টাকা দরকার। তো এই যে পরিমাণ টাকা দরকার সেই পরিমাণ টাকা ম্যানেজ করার জন্য যে আপনার যে স্কিল থাকা দরকার সেই স্কিলগুলো কিন্তু আমাদের অনেকেরই নেই। আপনারা যারা বর্তমানে ভাই ব্রাদার আছেন, অনেকে ইনকাম করতেছেন 6 ডিজিট প্লাস, অনেকে 7 ডিজিট প্লাস ইনকাম করতেছেন, তারা আমি আশা করব আপনারা একটা ফিনান্সিয়াল প্ল্যান করে ফেলেন। আশা করি এই ফিনান্সিয়াল প্ল্যানিংয়ে যদি আমার কোনো হেল্প লাগে আমি সেটাও করতে পারবো। আশা করি এই ভিডিওর মনোযোগ আপনাদের ভালো লেগেছে। সামনে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আবার। সবাই এই পেজটিকে আর চ্যানেলটিকে ফলো করে রাখুন।